হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রাসায়নিক বন্ধনের লেকচার নাম্বার 2 শুরু করতেছি। আজকে আমরা পড়ব যে একটা রাসায়নিক বন্ধন কি জিনিস এটা পড়ব, রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় এটা পড়ব, আর আয়নিক বন্ধন সম্পর্কে পড়ব। এগুলো শুরু করার আগে আমরা শুরু করতেছি হলো আজকে আণবিক সংকেত দিয়ে। এটা আসলে গত লেকচারে ইনক্লুড করা উচিত ছিল, কারণ গত লেকচারে যা যা পড়াইছে ওইটার সাথে এটা হেভিলি রিলেটেড। তো আমি করতে পারি নাই, আজকে এটা শুরু করতেছি। এটার পরে আমরা যা যা বললাম প্রথমে ওগুলো পড়বো। হ্যাঁ, তো দেখো শুরু করি। আণবিক সংকেত। আণবিক সংকেত কাকে বলে? একটি মৌল বা যৌগের অণুতে যে যে পরমাণু থাকে তাদের প্রতীক ও যে মৌলের যতটি পরমাণু থাকে, সংজ্ঞাটা আমি বই থেকে নিতেছি। হ্যাঁ, যে মৌলের যতটি পরমাণু থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে। আণবিক সংকেত বলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যেমন পানির আণবিক সংকেত H2O। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটাকে আণবিক সংকেতের সাথে সাথে রাসায়নিক সংকেতও বলে, তো ওইটা আসলে বইলা দেওয়া উচিত। আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলে। আচ্ছা, পানির আণবিক সংকেত লিখলাম আমরা H2O, ঠিক আছে। তো দেখো, পানির আণবিক সংকেতটা আমরা যে লিখছি এইটা থেকে আমরা আসলে বুঝতেছি যে আণবিক সংকেত লেখার একটা বিশেষ নিয়ম আছে, কিছু নিয়ম অনুসরণ করে আণবিক সংকেত লিখতে হয়। তাহলে আণবিক সংকেত লেখার নিয়মগুলা কি কি? এক নাম্বার নিয়ম হইল, যে যে মৌল আছে সেগুলো পাশাপাশি লিখতে হয়, স্পেস ছাড়া পাশাপাশি লিখতে হয়। আচ্ছা, যে যে মৌলগুলোর যে সংখ্যাটা আছে, মৌলের প্রতীকের ডান পাশে নিচে লিখতে হয় ছোট করে। ডান পাশে নিচে ছোট করে লিখতে হয়। এটাকে বলে, ডান পাশে নিচে ছোট করে আছে লেখা, ওইটাকে আসলে বলে সাবস্ক্রিপ্ট, মানে সাবস্ক্রিপ্ট আকারে লিখতে হয়। এই যে দেখো, 2টাকে আমরা সাবস্ক্রিপ্ট আকারে লিখছি, ঠিক আছে। এখন আমরা শিখবো, মনে করো আমাকে কোনো যৌগ দিয়ে দিছে, যৌগের নাম দিয়ে দিছে। হ্যাঁ, তো যৌগের আণবিক সংকেত লিখতে পারতে হবে আমাকে। তো যৌগের নাম দিয়ে দিছে, আমাকে কি করতে হবে? আণবিক সংকেত লিখতে হবে। তাহলে যৌগের নাম থেকে আণবিক সংকেত। গত ক্লাসে আমরা কতগুলা ঋণাত্মক আয়নের নাম পড়ছিলাম, হ্যাঁ, আর কতগুলা ঋণাত্মক ধনাত্মক যৌগমূলক পড়ছিলাম, ওগুলো আজকে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো আমি আগে বইলা নিই যৌগের নাম থেকে আণবিক সংকেত কেমনে লিখবা। তো যৌগে নরমালি, হ্যাঁ, সাধারণত এই রকম যখন তোমাকে দিবে যে যৌগের নাম থেকে আণবিক সংকেত লেখো, তখন ওই যৌগগুলাতে যদি এইরকম কোয়েশ্চেন দেয় যে যৌগের নাম দিছে
সেটা আণবিক সংকেত কেমন হবে। হ্যাঁ, তো সাধারণত হয় কি, একটা পজিটিভ পার্ট থাকে, একটা নেগেটিভ পার্ট থাকে। নেগেটিভ পার্টগুলা কি হয়, নেগেটিভ পার্টের সাথে আইড, এট, আইট এগুলা থাকে। আর পজিটিভ পার্টগুলা নর্মালি হয় ধাতু, আরও 3টা ধনাত্মক যৌগমূলক আমরা পড়ছিলাম, অ্যামোনিয়াম এই যে NH4+, ফসফোনিয়াম PH4+, আর হইল হাইড্রোনিয়াম H3O+, এই 3টা পড়ছিলাম। তো এইরকম কেসের জন্য আমরা আণবিক সংকেত লেখা শিখব, যে একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট আছে, তো নেগেটিভ পার্টগুলোতে আইড, এট, আইট আছে, আর পজিটিভ পার্টগুলোতে কোনো ধাতু আছে অথবা অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, হাইড্রোনিয়াম। এই কেস হইলে আমরা আণবিক সংকেত লিখতে পারবো। তো আণবিক সংকেত লেখার জন্য কি করব, সংকেত লিখার জন্য যোজনী বিনিময় করে দিব। কি বললাম আমি তোমাকে বুঝায় বলি, যোজনী বিনিময় করে দিব, বুঝাই। যেমন তোমাকে ধরো একটু কালারড পেন দিয়ে লিখি, উদাহরণ দিছে সোডিয়াম অক্সাইড, এইটাকে তোমার এটার আণবিক সংকেত লিখতে বলছে। আচ্ছা, সোডিয়াম ধাতু বুঝাই যাইতেছে, তাহলে এটা পজিটিভ পার্ট, এটা Na, আর অক্সাইড কি O2- কে অক্সাইড বলে না, আমি শিখাইছিলাম কিন্তু কালকে না। তো এখন দেখো, আমি যদি এটার আণবিক সংকেত লিখতে চাই, দেখো কি কি আছে, সোডিয়াম আর অক্সিজেন পাশাপাশি লিখলাম, ভালো কথা। এখন অক্সাইডের যোজনী 2, সোডিয়ামের যোজনী 1, গতদিন পড়ে আসছি। তাহলে এই যে একটা সোডিয়ামের যোজনী আমি অক্সিজেনকে দিব, আর অক্সিজেনের যে যোজনী 2 সেটা আমি সোডিয়ামকে দিব। তাহলে কি হচ্ছে, Na2O1। এই যে ওয়ানটা লিখতে হয় না, তাহলে কি হইতেছে সংকেত, সোডিয়াম Na2O, সোডিয়াম অক্সাইড হলো Na2O। ধরো তোমাকে বলল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হাইড্রোক্সাইড মানে কি OH- আর সোডিয়াম তো সোডিয়ামই, কোনো প্যারা নাই। তো এইটার জারণী কত, সরি কি বলতেছি, জারণ সংখ্যা থেকে যোজনী হবে, যোজনী সোডিয়ামের যোজনী 1, হাইড্রোক্সিল মূলকের যোজনী 1। তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে, Na দিলা, OH দিলা, ঠিক আছে, OH এইভাবেই রাখবা। এখন OH এর যোজনী 1 এখানে আছে, কোনো সমস্যা নেই। সোডিয়ামের যোজনী 1 এইখানে দিয়ে দিলে OH এর সাথে, তো 1 থাকলে পরে কোনো প্যারা নাই, ওইটা ডিরেক্ট লেখা যায়। এখন দেখো আরো কিছু উদাহরণ আমরা দেখি। মনে করো তোমাকে দিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটার সংকেত লিখতে দিল তোমাকে, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা বুঝাই যাইতেছে একটা ধাতব পার্ট আছে সেটা হলো অ্যালুমিনিয়াম, আর একটা অধাতব পার্ট আছে বা ঋণাত্মক অংশ আছে সেটা হলো ক্লোরিন। এখন অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, ক্লোরিনের যোজনী কত, 1। তাহলে সংকেত হবে কি, AlCl লিখলাম। ক্লোরিনের 1 অ্যালুমিনিয়ামকে দিলা, তাহলে অ্যালুমিনিয়াম 1, আর অ্যালুমিনিয়ামের 3 ক্লোরিনকে দিলা, তাহলে ক্লোরিন 3। 1 তো লেখা লাগে না, তাই লিখি নাই। আচ্ছা, যদি এইটা পারো তাহলে তুমি আমাকে বলো তো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেতটা কি হবে, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত, অ্যালুমিনিয়াম আছে এখানে আর আছে কি অক্সিজেন। তো অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, অক্সিজেনের যোজনী 2। অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের যোজনী 2। সুপার অক্সাইড পার অক্সাইডের কথা বলতেছি না, হ্যাঁ, শুধু অক্সাইড। সুপার অক্সাইড পার অক্সাইড আমরা সপ্তম অধ্যায়ে পড়ব, ঠিক আছে। তো দেখো অ্যালুমিনিয়াম লিখলাম, ও লিখলাম, ভালো কথা। অক্সিজেনের 2 ওকে দিই, অ্যালুমিনিয়ামের 3 ওকে দিই, এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত, ঠিক আছে। এখন ধরো তোমাকে আমি লিখতে বলছি
অ্যালুমিনিয়াম, আচ্ছা অ্যালুমিনিয়াম অনেকবার লেখা হইলো, মনে করো তোমাকে আমি বলে লিখতে বললাম সোডিয়াম সালফেট, সোডিয়াম না লিখে পটাশিয়াম দিই, পটাশিয়াম সালফেট। আচ্ছা পটাশিয়াম কি ধাতব কে, আর সালফেট কোনটা SO4 2-, এটার যোজনী কত 1, এটার যোজনী কত 2, হ্যাঁ মানে এই পুরো অংশটার যোজনী কিন্তু 2। দেখো তাহলে আমি কি লিখবো, KSO4 লিখলাম আগে, তো এর যোজনী 1 দিয়ে দিলাম সালফেটকে, এই সালফেট মনে করো একটা ব্র্যাকেটে ছিল, তো এটাকে আমি কত দিছি 1 দিছি, তো 1 দিলে ওইটা লেখা লাগে না, তাহলে ওইটা আমি মুছা দিতে পারি। এখন দেখো তাহলে সালফেটের তো 2, ওইটা পটাশিয়ামকে দিয়ে দিই K2SO4, কোনো প্রবলেম নাই এখন অবধি। আচ্ছা দেখো পটাশিয়াম সালফেট দিলাম আমরা, এখন ধরো আমরা দিতে চাই কোনটা দিব, ধরো দিই ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, নাইট্রেট কোনটা NO3-, এর যোজনী 1, ম্যাগনেসিয়াম তো ম্যাগনেসিয়ামই, হ্যাঁ ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, তাহলে এখন কি হবা, কি হবে বলো, MgNO3 লিখবা, ম্যাগনেসিয়ামের যোজনী 2, এটা কাকে দিতে হবে, নাইট্রেট পুরাটাকে দিতে হবে, তাই একটা ব্র্যাকেট দিবা 2, এর যোজনী 1 একে দিবা, বুঝছো, মানে যখন তুমি যৌগমূলককে যোজনী বিনিময় করতেছো তখন যৌগমূলক একটা ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী যদি আমি অ্যালুমিনিয়াম সালফেটেরটা লিখতে চাই, অ্যালুমিনিয়াম সালফেট, দেখো AlSO4 লিখলাম আগে এইভাবে, সালফেট তো SO4 2-, এর যোজনী 2, এটা তো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে সালফেটের সাথে যাবে 3, অ্যালুমিনিয়ামের সাথে আসবে 2, এটা হলো AlSO4 এর আণবিক সংকেত। আরে মুছা দিলাম কেন, সরি, ঠিক আছে। এখন ধরো আমরা আরো কিছু উদাহরণ দেখি, ধরো দিলাম কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, তো কার্বনের অক্সাইড কিন্তু 2টা হয়, আমরা তৃতীয় অধ্যায়ে পড়ছিলাম, আমরা ডাইঅক্সাইড দিচ্ছি। দেখো ডাইঅক্সাইডের ক্ষেত্রে হয় কি, কার্বনের সাথে 2টা অক্সিজেন থাকবে, আমি তোমাকে অন্যভাবে একটু বুঝাই এখানে আসলে হয়টা কি। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড না, অন্য আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, দাঁড়াও একটু ওয়েট করো। ধরো তোমাকে দিছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম কোনটা Mg, অক্সাইড কোনটা O2-, নাকি, তো Mgর যোজনী কত 2, O2- এর যোজনীও 2, আচ্ছা ভালো, তাহলে Mg আর O লিখলাম, একে 2 দিলাম, একেও 2 দিলাম, দেখো এদের যোজনী কিন্তু একটা সমান সংখ্যা, তো দেখো এদের যখন তুমি পরমাণু সংখ্যা লিখছো 2টা সংখ্যাই কি 2 দ্বারা বিভাজ্য যায়, তাহলে যদি এমন হয় যে সংকেত লেখার পর সব মৌলের পরমাণু সংখ্যায় সমান, তাহলে ওই সমান সংখ্যাটি দিয়ে ভাগ করে লেখা যায়, লেখা যায়, তাহলে এটা যদি সমান সংখ্যা দিয়ে ভাগ করি, এটাকে 2 দিয়ে ভাগ করলে 1, এটাকে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 লেখা লাগে না, তাহলে এটা আসল সংকেতটা কি MgO, এটা না, এটা সঠিক, একটু কালার করে লিখি নাকি,
এইটা বেঠিক, এইটা সঠিক। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে লিখলাম। আচ্ছা, আরো কিছু উদাহরণ দিতে চাই। এখন তুমি তোমার মনে প্রশ্ন আসতেই পারে, যখন কার্বন ডাই অক্সাইড গঠিত হয়, আমরা কালকে দেখছি অক্সিজেনের যে যোজনী সেটা হয় 2, কার্বনের যে যোজনী সেটা হয় 4। তাহলে আমি যদি যোজনী বিনিময় করে সংকেত লিখি, তাহলে হওয়ার কথা কত? কার্বনের 4 অক্সিজেনের কাছে যাবে, অক্সিজেনের 2 কার্বনের কাছে আসবে, C2O4 হওয়ার কথা, কিন্তু হচ্ছে CO2। দেখো C2O4 উভয়কেই 2 দ্বারা ভাগ করা যায়। তো 2 দ্বারা ভাগ করে এইটাকে এই ফরম্যাটে আনা হয়েছে, মানে এটার ব্যাখ্যা এইভাবে দেওয়া হয়। যদিও অনেকগুলোর ক্ষেত্রে এরকম 2 দ্বারা ভাগ করতে যায় তুমি বিপদে পড়ে যাবা। যেমন তোমাকে ধরো জিজ্ঞেস করছে গ্লুকোজের সংকেত কি। এখন দেখো গ্লুকোজের সংকেত লেখা কিন্তু আমাদের এই যে আজকের যে পড়া আমরা শিখতেছি সেটার মধ্যে পড়ে না, যে একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট। তো গ্লুকোজ কিন্তু এটার মধ্যে পড়তেছে না। তো গ্লুকোজের সংকেত লিখতে গেলে তুমি বিপদে পড়ে যাবা, মানে 2 দিয়ে ভাগ দিতে পারবা না। C6H12O6, এখন যদি দেখো সবগুলাই 2 দিয়ে ভাগ যায়, তো 2 দিয়ে 6 দিয়েও ভাগ যায় সবগুলা, তাহলে তুমি লিখতে পারো CH2O। 6 দিয়ে ভাগ করলে, এটা ভাগ করলে 1, এটা ভাগ করলে 2, এটাকে ভাগ করলে 6, কিন্তু এটা গ্লুকোজ না, এটা নট গ্লুকোজ, গ্লুকোজ না। ঠিক আছে, তো ওই কথাটা এই জন্য আমি বলতে চাইলাম না, কারণ ওইটা নিয়ে আমরা মাঝে মাঝে ঝামেলায় পড়ে যায়, যে কার্বন ডাইঅক্সাইডের ব্যাখ্যাটা এইরকম যোজনী বিনিময় দিয়ে করা সম্ভব নয়। শুধু কোনগুলা করা সম্ভব? এই যে যেগুলার একটা পজিটিভ পার্ট আছে একটা নেগেটিভ পার্ট আছে। কার্বন ডাইঅক্সাইড যেটা, এটার পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট নাই, এটার বন্ধনটা আলাদাভাবে গঠিত হয়, সেটা আমরা পরের লেকচারে দেখব। হ্যাঁ, তো আমি কি বুঝাইতে পারছি কিভাবে লেখে? তো যদি বুঝাইতে পেরে থাকি তাহলে আমরা নেক্সটে মুভ করব। হ্যাঁ, আমার রাসায়নিক সংকেত নিয়ে আণবিক সংকেত নিয়ে পড়ানো শেষ। এটা কিন্তু আগেও পড়াইছিলাম, তাও একটু ক্লিয়ার করে দিলাম। মানে আমি যে আণবিক সংকেত লেখা শিখতেছি ওইটা মেইনলি শিখতেছি একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট আছে এমন জিনিসের জন্য। আচ্ছা, এগুলা দিয়ে উদাহরণ দেওয়া হইলো না, না তো এগুলা দিয়ে 2-1টা উদাহরণ দিয়ে তারপরে শেষ করি। যেমন মনে করো তোমাকে জিজ্ঞেস করা হলো অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। দেখো অ্যামোনিয়াম NH4+, নাইট্রেট মানে NO3-। আচ্ছা, আমি একটু চেক করি আমার রেকর্ডিংটা অন আছে কিনা। হ্যাঁ আছে। আচ্ছা, নাইট্রেট NO3-, এর যোজনী 1, এরও যোজনী 1, এটা গত ক্লাসের পড়া। তাহলে দেখো যোজনী বিনিময় করলে কোনো চেঞ্জ হবে না। তোমাকে ধরো দেওয়া হলো ফসফোনিয়াম সালফেট। তাহলে কি করবা? ফসফোনিয়াম মানে হলো PH4+, সালফেট মানে SO4 2-, এর যোজনী 1, এর যোজনী 2, তাহলে 2টা ওকে দিয়ে দিবা, ফসফেটকে মানে ফসফোনিয়ামকে একে 2 দিলা, আর সালফেটে 1 আসবে। বুঝাইতে পারছি কেমনে লিখতে হয়? বুঝাইতে পাইরা থাকি তাহলে আমরা এখন মুভ করতে পারবো নেক্সট অংশে। নেক্সট অংশ আসতেছে আমার রাসায়নিক বন্ধন। চলো আমরা আগে শিখি রাসায়নিক বন্ধন কাকে বলে। সাদা কালিটা নেই। কোন অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। ঠিক আছে, তো রাসায়নিক বন্ধন মূলত কি? আকর্ষণ বল। মূলত কি? আকর্ষণ বল। যে আকর্ষণ বলের সাহায্যে যুক্ত থাকে কোনো অণুতে পরমাণু সমূহ, সেটাই হলো রাসায়নিক বন্ধন। আমরা তো জানি যে পরমাণু সমূহ একাধিক পরমাণু মিলে অণু গঠন করে, তো ওই অণুর মধ্যে কি পরমাণু সমূহ আবদ্ধ থাকে, ওই যে বলের মাধ্যমে আবদ্ধ থাকে সেটাকেই বলতেছি আমরা রাসায়নিক বন্ধন।
ঠিক আছে। তো আমরা রাসায়নিক বন্ধন বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আমরা রাসায়নিক বন্ধনের কয়েকটা প্রকারভেদ করতে পারি, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপরে হতে পারে সন্নিবেশ সমযোজী বন্ধন, তারপরে হতে পারে সন্নিবেশ সমযোজী বন্ধন হতে পারে, দাঁড়াও একটু সুন্দর করে লিখি, সন্নিবেশ সমযোজী বন্ধন, পরে হতে পারে হাইড্রোজেন বন্ধন, তারপরে হইতে পারে ধাতব বন্ধন। তো আমরা এই কয়টা বন্ধনই আমাদের আপাতত ক্লাসে আমাদের যে সিলেবাস আছে আমরা পড়ব। তো দেখি তো আমার রেকর্ডিংটা অন আছে কিনা। হ্যাঁ আছে। আচ্ছা, আমরা এই কয়টা বন্ধন পড়ব। হ্যাঁ, তার মধ্যে হাইড্রোজেন বন্ধন তোমাদের সিলেবাসে নাই, সিলেবাস বলতে বইতেই নাই, সিলেবাসে নাই, কিন্তু এটা থেকে একটা কোয়েশ্চেন আসছিল, বুঝছো? তো আমি ভাবতেছি এটা পড়ে দিব। সিলেবাসে এইটাও নাই, সন্নিবেশ সমযোজী বন্ধন, কিন্তু এটা থেকে এমসিকিউ আসতে পারে, সেজন্য পড়াইয়া দিব। ধাতব বন্ধন, সমযোজী আর আয়নিক বন্ধন, এই তিনটা তোমাদের মেইনলি বইতে আছে। তো এই তিনটার উপর আমরা জোর দিয়ে পড়বো। এগুলা মানে যেগুলা কোয়েশ্চেন হ্যান্ডেল করার জন্য আমার দরকার যতটুক ততটুক পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো রাসায়নিক বন্ধন তো কি আমরা জানলাম, আকর্ষণ বল নাকি। এখন কথা হলো রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়, রাসায়নিক বন্ধন গঠনের কারণটা কি, তাই না? তো কারণটা আমরা আসলে জানি। রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো স্থিতিশীলতা অর্জন। স্থিতিশীলতা অর্জন, স্থিতিশীলতা অর্জন বলতে কি বোঝায়? স্থিতিশীলতা অর্জন বলতে বোঝায় সর্বনিম্ন শক্তি ব্যয়, আচ্ছা সরি ভুল দেখলাম, সর্বনিম্ন শক্তি ব্যয় করা, ঠিকই লিখতেছিলাম। মানে পরমাণু সমূহ এমনভাবে ওরিয়েন্টেড হইতে চায় যেন এরা লোয়েস্ট এনার্জি স্টেটে থাকতে পারে। সর্বনিম্ন শক্তি ব্যয় করাকে বলা হইতেছে ইংরেজিতে লোয়েস্ট এনার্জি স্টেট অকুপাই করা, মানে সর্বনিম্ন শক্তির অবস্থা, স্টেট মানে অবস্থায় থাকা, এমনি লিখি সর্বনিম্ন শক্তির অবস্থা থাকা। তো লোয়েস্ট এনার্জি স্টেট অকুপাই করা, এইটা হইল মেইন উদ্দেশ্য, মূল কারণ বন্ধন গঠনের। তো স্থিতিশীলতা অর্জন বিভিন্ন রকমের স্থিতিশীলতা অর্জন হইতে পারে। কি কি হইতে পারে? এক হইতে পারে ইলেকট্রনিক স্টেবিলিটি, মানে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা। হইতে পারে থার্মাল স্টেবিলিটি, মানে তাপীয় স্থিতিশীলতা, এটা তোমাদের নাই। হইতে পারে স্ট্রাকচারাল স্টেবিলিটি বা গাঠনিক স্থিতিশীলতা, ঠিক আছে? আরও বিভিন্ন ধরনের স্থিতিশীলতা হইতে পারে, এই তিনটা মেইন বন্ধন গঠনের জন্য। তো আমরা আমাদের লেভেলে শুধুমাত্র এই জিনিসটা পড়ব, শুধুমাত্র এইটা পড়ব, ইলেকট্রনিক স্টেবিলিটি, এইটা নিয়ে আমরা মাথা কামাবো, বুঝছো? তো আর এই যে বাকি যে দুইটা আছে থার্মাল স্টেবিলিটি আর স্ট্রাকচারাল স্টেবিলিটি, এই দুইটা আমরা পড়ব না, ঠিক আছে? আমরা ইলেকট্রনিক স্টেবিলিটি সম্পর্কে কথাবার্তা বলবো। ইলেকট্রনিক স্টেবিলিটি বলতে কি বোঝায়? ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীলতা অর্জন করা, ঠিক আছে? কিভাবে একটা পরমাণু ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীলতা অর্জন করতে পারে তার উপরে ডিপেন্ড করবে ওই পরমাণুটা কি ধরনের রাসায়নিক বন্ধন গঠন করবে, ঠিক আছে? আচ্ছা, কথা হলো স্থিতিশীলতা অর্জন করা দরকার কেন, না এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে তোমার মাথায়। তো পরমাণু মনে করো সোডিয়াম, সোডিয়াম আকারেই থাকলো, কোনো বন্ধন গঠন করলো না, সমস্যা কি? সমস্যা হইল ওই যে লোয়েস্ট এনার্জি স্টেট অকুপাই করা। তো কোনো পরমাণু যখন মুক্ত অবস্থায় থাকে তখন এর ভিতর যে এনার্জি থাকে, বন্ড গঠন করার পরে, মানে রাসায়নিক বন্ড মানে বন্ধন গঠন করার পরে ওর মধ্যে এনার্জিটা স্টেবল হয়ে যায়, মানে স্থিতিশীল হয়ে যায়, মানে
আরো নিম্ন শক্তি অর্জন করে সে। তো পরমাণু চাই নিম্ন শক্তি অর্জন করতে, তো এই কারণে সে মূলত বন্ড গঠন করে। বুঝাইতে পারছি? আচ্ছা, তো দেখো আমরা এখন ইলেকট্রনীয় স্থিতিশীলতা পড়া শুরু করব। প্রথমে পড়তেছি আমরা অষ্টক নিয়ম। এখন আগেই জানি না রাখি অষ্টক নিয়ম কাদের জন্য হবে। তো পারমাণবিক সংখ্যা z ইজ ইকুয়াল টু 1 to 20, এরা অষ্টক নিয়ম ভালোভাবে ফলো করে। অষ্টক নিয়ম ভালোভাবে ফলো করে মানে অক্ষরে অক্ষরে মানে, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা 1 to 20 মানে কি? পারমাণবিক সংখ্যা 1 to 20-র মধ্যে কত পড়ে? পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3, পর্যায় সারণীর নাকি? তাহলে কি পর্যায় 1 থেকে 3 মানে 1 ফার্স্ট টু থার্ড পিরিয়ডের এলিমেন্টসগুলা অষ্টক নিয়মটা ভালোভাবে মানে, এই কথাটা একটু মনে রাখবো। হ্যাঁ, এরপরে গেলে আমরা অষ্টক নিয়মের ব্যতিক্রম হইতে দেখব। ঠিক আছে, অষ্টক নিয়মের ব্যতিক্রম আজকের লেকচারে পড়াবো না, ওইটা সমযোজী বন্ধন শেষ করার পরে পড়াবো। তো ওইটা পরের পড়া আমার। হ্যাঁ, তো যেটা বলতেছি অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটতে পারে। এরপরে গেলে এর পরের পর্যায়গুলো তার একটু বেশি ঘটে, এই পর্যায়গুলোর মধ্যে খুবই কম ঘটে ব্যতিক্রম। তো এই পর্যায়ে কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, অষ্টক নিয়ম কি এটা এখন জানি। অষ্টক নিয়ম হলো কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাসের সময় যদি শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে স্থিতিশীলতা অর্জন করে, তাহলে পরমাণুটি অষ্টক নিয়ম, ইংলিশে বলে অক্টেট রুল মেনে চলে। তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে যে যদি কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় শেষ শক্তি স্তরে, আচ্ছা একটু দাঁড়াও এটাকে সোজা করে দিই আমি, শেষ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটা লোয়েস্ট এনার্জি স্টেট ইন্ডিকেট করবে। আর লোয়েস্ট এনার্জি স্টেটে গেলে কি হবে? পরমাণু স্থিতিশীল থাকবে। তার মানে 8টা ইলেকট্রন ধারণ করার মাধ্যমে পরমাণু স্থিতিশীলতার যে ব্যাখ্যাটা, সেটাকে আমরা বলতেছি কি অষ্টক নিয়ম। বুঝতে পারছি? 8টা ইলেকট্রন ধারণ করতে হবে অষ্টক নিয়ম মানতে গেলে। তাহলে 8টা ইলেকট্রন ধারণ করলে সাধারণত সেটা কি হয়? স্থিতিশীল হয়। পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হওয়ার কারণ কি? ওই যে লোয়েস্ট এনার্জি স্টেট অকুপাই করে ওই 8টা ইলেকট্রন ধারণ করার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এই অষ্টক নিয়ম দিয়ে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতাটা সুন্দর করে ব্যাখ্যা করতে পারি। যেমন তুমি ধরো নিয়ন, এর ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6, বাংলা মানে 2n স্কোয়ার নিয়মে করলে 2,8। হ্যাঁ, এটা হলো 2n স্কোয়ার নিয়মে। আচ্ছা এটা 2n স্কোয়ার নিয়মে করার দরকার নাই, থাক আমরা এখন বড় হয়েছি। আচ্ছা, তারপরে ধরো আর্গনে কি দিবা? 1s2 2s2 2p6 3s2 3p6। ঠিক আছে, নিয়ন আর আর্গনই দেখায়। ক্রিপ্টন করতে গেলে অনেক বড় হয়। আচ্ছা ক্রিপ্টন করা যায়, সমস্যা নেই। ক্রিপ্টনে আমি সরাসরি একটু চালাকি করি। আর্গন লেখে 3d10, হ্যাঁ আর্গন তো এই অবধি গেছিল 3d10 4s2 4p6, আর্গন তো এই অবধি গেছে। হ্যাঁ, মানে আর্গন লেখা মানে এতখানি লেখা, তো সেই কারণে আমি আর লেখলাম না। ঠিক আছে, তো 4s2 4p6। দেখো একটু কালারটা চেঞ্জ করি। শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? শেষ কক্ষপথ কোনটা? দ্বিতীয়। এর শেষ কক্ষপথ কোনটা? তৃতীয়। এর শেষ কক্ষপথ কোনটা? চতুর্থ। ইলেকট্রন কয়টা শেষ কক্ষপথে? 8টা।
এটা কিন্তু 8 লিখছি 4 না, হ্যাঁ। ইলেকট্রন কয়টা? 8টা। ইলেকট্রন কয়টা? 8টা। তাহলে নিষ্ক্রিয় গ্যাসসমূহ এদের শেষ কক্ষপথে কি 8টা ইলেকট্রন ধারণ করে। তো 8টা ইলেকট্রন ধারণ করা মানে কি, দেখো 4s2 4p6 3s2 3p6, s অরবিটাল p অরবিটাল পরিপূর্ণ হয়ে গেছে না? আর কোনো ইলেকট্রন দেওয়া বা নেওয়ার জায়গা আছে? সরি, ইলেকট্রন নেওয়ার জায়গা আছে আর কোনো? পিও পরিপূর্ণ, এসও পরিপূর্ণ। তো এই কারণে এরা করে কি, আর কোনো বন্ধন গঠন করতে চায় না। তো এই কারণে এরা স্থিতিশীল থাকে। তার মানে কি বলা হইতেছে, দাঁড়াও আমি চেক করলাম একটু রেকর্ডিং অন আছে কিনা। কি লিখবো, নিষ্ক্রিয় গ্যাস সমূহের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ থাকে। অষ্টক পূর্ণ থাকে, ইংলিশে বলে অক্টেট ফিল্ড আপ থাকে। হ্যাঁ, তারপরে নিষ্ক্রিয় গ্যাস সমূহের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ থাকে, এজন্য এরা সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ওকে, তোরা সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অষ্টক পূর্ণ থাকায় এরা নিষ্ক্রিয় ও স্থিতিশীল হয়। স্থিতিশীল হয়, বুঝতে পারছি? নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা আমরা কি অষ্টক নিয়ম দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করতে পারি। ওকে, এখন আসতেছে অষ্টক নিয়ম এক জায়গায় যায় মানতেছে না আমার, আমি সেটা তোমাকে যদি দেখাইতে চাই। যেমন ধরো আমি তোমাকে যদি বলি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, হিলিয়াম দুইটা আছে 1s2, তাই না? 1s2, তাহলে 1s2 মানে কি, এর শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে। কিন্তু হিলিয়ামও তো আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস, তো এর তো আর 8টা তো ধারণ করে না, অষ্টক তো মানতেছে না, তাই না? তো এর জন্য আরেকটা নিয়ম আসছে, সেটা হলো 2-এর নিয়ম। হ্যাঁ, তো যাদের সর্বশেষ শক্তি স্তর প্রথম শক্তি স্তর, তারা মানে সর্বশেষ শক্তি স্তরটা প্রথম শক্তি স্তর হবে, যোজ্যতা স্তরের যেটা। আচ্ছা, আর একটু সুন্দর করে লেখা উচিত, দাঁড়াও আমি ভেবে নিই। হ্যাঁ, ভাবলাম এই কথাটা না এখানে লেখা উচিত না, এই কথাটা আমি পরে তোমাকে সামারি সময় লিখে দিচ্ছি। কি লিখব, কোনো পরমাণু যদি সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ধারণ করে স্থিতিশীলতা অর্জন করে, তবে ওইটা দেখে আসি কেমনে লিখছিলাম, তবে পরমাণুটি 2-এর নিয়ম মেনে চলে বা দ্বিত্ব নিয়ম মেনে চলে। পরমাণুটি দ্বিত্ব বা ডুয়েট নিয়ম বা ডুয়েট রুল মেনে চলে। বুঝতে পারছি? এখন এটা কখন ঘটে সেটা একটু বুঝতে হবে আমাকে, মানে দ্বিত্ব নিয়ম কারা মানে এটা একটু বুঝতে হবে আমাকে। ঠিক আছে, দাঁড়াও আমি লিখে দিচ্ছি, একটু ওয়েট করো।
দ্বিতীয় নিয়ম মানবে হলো কারা? তুমি আশা করি বুঝতে পারছো এতক্ষণে, যাদের একটা, দুইটা, তিনটা, চারটা বা পাঁচটা এরকম ইলেকট্রন আছে। হ্যাঁ, পাঁচটার জন্য না, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা ইলেকট্রন আছে, তারা কি করবে? দ্বিতীয় নিয়ম মানবে। যার পাঁচটা আছে সে চাইলে পরে আরো তিনটা ইলেকট্রন নিতে পারবে। ঠিক আছে, যদিও তিনটা নেওয়া তার জন্য কষ্টকর হয়ে যাবে। পাঁচটার জন্য আমরা একটা ব্যতিক্রম দেখবো, এটা পরে। পাঁচটা ইলেকট্রন কার আছে? বোরন। বোরনের ব্যতিক্রম আমরা সমযোজী বন্ধন পরে দেখব। তো যাদের একটা, দুইটা, তিনটা, চারটা ইলেকট্রন আছে তারা এই দ্বিতীয় নিয়মটা মানবে। দেখো একটা ইলেকট্রন আছে কার? হাইড্রোজেন। হ্যাঁ, 1s1। তারপরে কি? হিলিয়াম, যেটা বললামই। তো হিলিয়ামটাকে এখানে নিয়ে আসি, হিলিয়াম 1s2 নাকি? তারপরে আছে তিনটা কথায় আছে লিথিয়ামে, লিথিয়াম হলো 1s2 2s1। পরে বেরিলিয়াম 4 1s2 2s2। তো এরা কি করবে? দ্বিতীয় নিয়ম অনুসরণ করার চেষ্টা করবে। আর বাকি যে 1 থেকে 20-এর মৌলসমূহ আছে, যেমন 1 থেকে 20 অ্যাকচুয়ালি বলা উচিত না, বলা উচিত হলো 5 থেকে 20। 1 থেকে 4 তো তোমার দেখলাই তুমি দ্বিতীয় নিয়ম মানতেছে। তো 5 না লিখে আমরা ধরো সোডিয়ামের উদাহরণটা দিই। সোডিয়ামের 11 না? দেখো 1s2 2s2 2p6 3s1। দেখো এর ইলেকট্রন আছে কি বলে 11টা। এই একটা ইলেকট্রন দেখো যদিও কোনোভাবে সরায় দিতে পারে, এই যে একটা ইলেকট্রন যদিও কোনোভাবে সরায় দিতে পারে, তাহলে দেখো তো ওর এই দ্বিতীয় শক্তি স্তরটা অক্টেট ফিল্ড আপ হয়ে যাচ্ছে না? তো সোডিয়াম চাইবে কি? চাই এই একটা ইলেকট্রন সরাইয়া দিতে। বুঝতে পারছো? মানে অষ্টক নিয়ম মানতে চাইবে। আবার ধরো আমি ম্যাগনেসিয়ামের দেখা দেই তোমারে। তো 1s2 2s2 2p6 3s2। ও চাইবে কি? এই যে শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন সরাইয়া দিতে। বুঝতে পারছি? আর এগুলার ক্ষেত্রে দেখো এটা 1 আছে, হাইড্রোজেনের একটা। তো হাইড্রোজেন চাইবে কি? আরো একটা নিয়ে সে স্থিতিশীল হইতে, আরো একটা নিয়ে স্থিতিশীল হইতে, অথবা এই একটাও ছেড়ে দিতে যাতে কোনো ইলেকট্রনই না থাকলে। ইলেকট্রন না থাকলে তো কোনো ঝামেলাই নেই। আবার লিথিয়াম চাইবে কি? এই যে দেখো 2s আছে, এই 2s এর একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 1s2 ফিল্ড আপ করতে। কারণ কি? নাইলে ওকে দেখো যদিও অক্টেট ফিল্ড আপ করতে চাই, ওর দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন আছে একটা, আরো 60টা ইলেকট্রন আনা লাগবে। 60টা ইলেকট্রন আনা তো অনেক কঠিন ব্যাপার, তাই না? আবার লিথিয়াম হলো গিয়া প্রজা সারণীর বাম সাইডের মৌল। বাম সাইডের মৌলসমূহ আর কি বেশি হয়? বাম সাইডের মৌলসমূহের কি বলে ওইটারে, ইলেকট্রন আসক্তি বেশি হয় না? তো ইলেকট্রন আসক্তি বেশি হয় মানে কি? ও সহজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায় না। তার উপর তুমি দিতে চাইতেছো 60টা, সম্ভব না। তাই ও কি করবে? একটা সহজে সরাইতে পারবে। যদি একটা সরাইতে পারে তাইলে পরে কি হবে? 1s2 ফিল্ড আপ হয়ে যাবে, তখন ও দ্বিতীয় নিয়ম মানবে। বুঝতেছি কথা? বুঝছি। দুইয়ের নিয়ম কারা মানে? অষ্টক নিয়ম কারা মানে? ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন এটা যদি বুঝা থাকি, আমরা আয়নিক বন্ধন শুরু করতে পারি। তো চলো শুরু করি। দেখো এখন আমি সংজ্ঞাটা যা লিখবো, সংজ্ঞাটা বুঝবা তুমি পরে, এই লেকচারেই পরে গিয়ে আস্তে আস্তে বুঝবা। তো সংজ্ঞাটা আপাতত দেখো, ঠিক আছে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সৃষ্ট, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সৃষ্ট ক্যাটায়ন ও অ্যানায়ন, এগুলো আমরা চিনি, এইটা দেখছি, পরস্পরের সাথে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন বলে। আয়নিক ইংলিশটা হলে যে এরকম, আয়নিক বা তড়িৎযোজী বন্ধন বলে।
বোঝার চেষ্টা করি। তাহলে আয়নিক বন্ধনটার কয়েকটা পয়েন্ট আছে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সৃষ্ট হয়। তাহলে পয়েন্টগুলো কি কি? আয়নিক বন্ধনের কয়েকটা পয়েন্ট, আয়নিক বন্ধন পয়েন্ট বলতে আর কি কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সৃষ্টি হয়। আর আয়নিক বন্ধন জিনিসটা কি? স্থির বৈদ্যুতিক একটা আকর্ষণ। স্থির বৈদ্যুতিক বলতে বোঝায় স্থির তড়িতের আকর্ষণ। ওই যে কুলম্বের যে বলটা পড়ছি না আমরা দশম অধ্যায় ফিজিক্সে, কুলম্ব বল বলে একটা জিনিস পড়বো। তো ওই কুলম্ব বলটাই আসলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ। তো আসলে কি হয়, দুইটা চার্জ থাকে, মানে দুইটা আয়ন হয়। আমরা দেখছি ছোটবেলায় যে Na প্লাস থাকে আর Cl মাইনাস থাকে। এই যে দুইটা দেখো প্লাস চার্জ মাইনাস চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। কি বলে আকর্ষণ করবে? একটা স্থির বৈদ্যুতিক বলে আকর্ষণ করবে। ওই স্থির বৈদ্যুতিক বলটাই হলো আয়নিক বন্ধন। ঠিক আছে, বন্ধন কি? ওই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটাই। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, চলো এখন আমরা দেখি ক্যাটায়ন। ক্যাটায়ন যদি কোনো পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় তবে তাকে ক্যাটায়ন বলে। কি বলে? ক্যাটায়ন বলে। আচ্ছা, যদি কোনো পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, যেমন সোডিয়াম, এর ইলেকট্রন বিন্যাস কেমন হয় একটু আগেই দেখছি। আমি যদি শর্টে লিখতে চাই, হয় নিয়ন 3s1। তো এ যদি এর এই যে শেষ কক্ষপথের একটা ইলেকট্রন আছে সোডিয়াম, একটা ইলেকট্রন যদি সে দান করে দেয়, তো একটা ইলেকট্রন মাইনাস, তাহলে কি হবে বলতো? সে একটা ধনাত্মক আয়ন উৎপন্ন করবে একটা ইলেকট্রন দান করলে। আমি তোমাকে বোঝাই, যখন সোডিয়াম 11 ছিল, হ্যাঁ নর্মাল যখন ছিল, তখন ইলেকট্রন সংখ্যা ছিল 11টা, ইলেকট্রন 11টা, প্রোটন 11টা। এখন একটা ইলেকট্রন দান করে ফেলছে, তাহলে ইলেকট্রন হয়েছে 10টা, প্রোটন হয়েছে, প্রোটন কিন্তু সেমই রয়েছে 11টা, তাহলে একটা প্রোটন বেশি, প্রোটনের চার্জ পজিটিভ, এই যে পজিটিভ চার্জ। বুঝতে পারছি? এগুলা তৃতীয় অধ্যায়ে পড়ানোর সময় পড়ানো হয়েছিল। আচ্ছা, তো আবার দেখো ম্যাগনেসিয়ামের কথা বলি। ম্যাগনেসিয়াম নিয়ন 3s2। তো কি হয়, এই যে দুইটা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়াম যদি দুইটা ইলেকট্রন দান করে দেয় 2 ইলেকট্রন, তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হয়। এই সোডিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, এরা হইল ক্যাটায়ন। এরা হলো ক্যাটায়ন। এটাও একটা ক্যাটায়ন। বুঝাইতে পারছি? এখন তুমি একটা জিনিস খেয়াল করছো, সোডিয়াম ম্যাগনেসিয়াম উভয়ই ধাতু। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো, ধাতুসমূহই কেন শুধুমাত্র ক্যাটায়ন গঠন করতে পারে? ঠিক আছে, ধাতুসমূহই কেন ক্যাটায়ন গঠন করতে পারে? দেখো, ধাতুসমূহ কেন ক্যাটায়ন গঠন করতে পারে তার কয়েকটা কারণ আছে। তো কারণ নাম্বার 1, ধাতুসমূহ সাধারণত পর্যায় সারণীর বাম দিকে থাকে। আমরা যে আলোচনা করতেছি, আমাদের আলোচনা কিন্তু তৃতীয় পর্যায় পর্যন্ত, আর চতুর্থ পর্যায়ে রয়েছে ক্যালসিয়াম অবধি সীমিত। তো এই কারণে আমরা এই যে পর্যায় সারণীর বাম দিকে থাকে ধরে নিতেছি, কারণ এই চতুর্থ পর্যায় অবধি আমাদের মোটামুটি যে ধাতুগুলা আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি সবগুলা বাম দিকেই থাকে। ঠিক আছে, ও আরেকটা কথা অষ্টক নিয়মের সময় বলা উচিত ছিল, 5 থেকে 20 পর্যন্ত ভালোভাবে ফলো করে। আর ফলো করে কারা, এটা একটু বলা উচিত ছিল। এস ব্লক অ্যান্ড পি ব্লক
তৃতীয় অধ্যায়ের পর, চতুর্থ অধ্যায়ের পড়া পর্যায় সারণীর। এস ব্লক পি ব্লক যে মৌল আছে এরা অষ্টক নিয়ম মানে, এটা বলতে ভুলে গেছিলাম। ডি ব্লক আর এফ ব্লক নর্মালি মানে না, আর পারমাণবিক সংখ্যা যদি 5 থেকে 20-এর মধ্যে হয় তারা ভালোভাবে মানে। ঠিক আছে, তো আমাদের আলোচনা 5 থেকে 20-এর মধ্যেই। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, কোথায়, বাম দিকে থাকে। তো পর্যায় সারণীর বাম দিকে যদি থাকে, ফলে আয়নীকরণ শক্তি কম হয়। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, আমরা জানি নাকি। ফলে ইলেকট্রন আসক্তিও কিন্তু কম হয়। ইলেকট্রন আসক্তি কম হয়। আমি মনে একটু আগে একটা ভুল কথা বলছি, ওইটা এখন কারেক্ট করব। হ্যাঁ, একটু আগে একটা ভুল কথা বলছি, কারেক্ট করব। আচ্ছা, কম আয়নীকরণ শক্তি কি ইন্ডিকেট করে? আয়নাইজেশন এনার্জি কম, মানে একটা ইলেকট্রন বাইরে থেকে আনতে, চতুর্থ অধ্যায়ের পর একটু রিক্যাপ করতেছি, যারা পড়ো নাই তারা একটু চতুর্থ অধ্যায়টা আবার রিভিশন দিয়ে আসো। একটা ইলেকট্রন বাইরে থেকে বের করতে কম শক্তি লাগবে। একটা ইলেকট্রন বের করতে শক্তি কম লাগবে। তো যত শক্তি কম লাগবে তত কি সহজে বের হইতে পারবে, সহজে ইলেকট্রন বের করা যাবে। আর ইলেকট্রন অ্যাফিনিটি কম মানে কি? একটা ইলেকট্রন দিলে কম শক্তি নির্গত হবে। এখন বুঝো, পরমাণু সমূহ চাই কি লোয়েস্ট এনার্জি স্টেট অকুপাই করতে। তো তোমার যদি কম শক্তি নির্গত হয় তাহলে তোমার বেশি লাভ, নাকি বেশি শক্তি নির্গত হইলে বেশি লাভ? বেশি শক্তি নির্গত হইলে বেশি লাভ না, তাহলে তুমি এনার্জি আরো কমে যাচ্ছে। তো সেই কারণে যাদের ইলেকট্রন আসক্তি কম তারা, দাঁড়াও একটু সুন্দর করে লিখি, কম না লিখে এইভাবে না লিখে লিখি, একটি ইলেকট্রন দিলে নির্গত শক্তি কমে যাবে। ফলে যাদের কমে যায় তারা কি হয়, সহজে ইলেকট্রন গ্রহণ করে না। তাহলে ধাতুসমূহ কি হবে, সহজে ইলেকট্রন ছেড়ে যাবে, ছেড়ে দিতে পারবে, কিন্তু সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। কারণ কি, এর আয়নীকরণ শক্তিও কম, ইলেকট্রন আসক্তিও কম। তো এই কারণে ধাতুসমূহ সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে এবং সহজে ইলেকট্রন গ্রহণ করে না। ঠিক আছে, এইটা হলো আসল কারণ। আর আরেকটা কারণ এভাবে বলা যায় যে, যেমন আমি সোডিয়ামের উদাহরণটাই টানি। হ্যাঁ, সোডিয়ামের উদাহরণটাই টানি। এ দেখো 3s1 আছে, নিষ্ক্রিয় গ্যাস। নিয়নের কাছে যাইতে জাস্ট একটা ইলেকট্রন ছাড়তে হবে। নিয়নের পরের নিষ্ক্রিয় গ্যাস আর্গন। আর্গনে যাইতে গেলে এর কি 3s3p ফিল করতে হবে। তো 3s এ আছে একটা, আরও একটা আনতে হবে ইলেকট্রন, আরও 3p-তে 6টা আনতে হবে, তাইলে যে আর্গনের সমান হবে নাকি। 3s2 3p6 তো আর্গনের ইলেকট্রন বিন্যাস, তাই না? আরও 7টা ইলেকট্রন একে দিতে হবে। তো কোনো রাসায়নিক বিক্রিয়ায় এত এনার্জি তো পাওয়া সম্ভব না যে 7টা ইলেকট্রন তুমি আইনা দিতেছো, তাই না? তার স্টেবিলিটির একদম 12টা বেজে যাবে। 7টা ইলেকট্রন দিলে যে এনার্জি নির্গত হবে তোর স্টেবিলিটির একদম 12টা বেজে যাবে, মানে স্টেবল হবে না আর কি। তো এই কারণে 7টা ইলেকট্রন দেওয়া হয় না। কি করা হয়, কি করে সে, একটা ইলেকট্রন সহজে ছেড়ে দেয়। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি কম হয়। ঠিক আছে, তো এই কারণে ধাতুসমূহ ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তো ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে ধাতুসমূহ কি পজিটিভ চার্জ বিশিষ্ট হয়। ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে ধাতুসমূহতে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, অর্থাৎ এরা ক্যাটায়ন গঠন করে।
ক্যাটায়ন গঠন করে। বুঝতে পারছি? তাহলে রিজন হলো দুইটা। এটা মুছতেছে না কেন? রিজন হলো দুইটা, একটা আয়নীকরণ শক্তি কম আর একটা হলো ইলেকট্রন শক্তি কম। এই কারণে ধাতুসমূহ নরমালি ক্যাটায়ন গঠন করে। ঠিক আছে, জেনারেলি ক্যাটায়ন গঠন করে। এখন কথা হইলো, এই যে আমি যে ক্যাটায়ন গঠন দেখাইছি, এখন এখানে একটু ঝামেলা আছে। এই যে ইলেকট্রনটা না, এইভাবে মাইনাস আকারে লিখবা না, লিখবা হলো এই মাইনাসটা এই পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে না? তো এইভাবে লিখবা প্লাস ইলেকট্রন। ঠিক আছে, এইভাবে লিখবো, এইটা প্রেফার্ড। ম্যাগনেসিয়ামকে তুমি ম্যাগনেসিয়াম 2+ আর 2 ইলেকট্রন এইভাবে লিখবা, এইটা প্রেফার্ড। ঠিক আছে, এইভাবে মাইনাস দিয়ে লিখবা না, জিনিস কিন্তু একই, জাস্ট এই পাশে মাইনাস ছিল, ওই পাশে যা প্লাস হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো ধাতুসমূহ কেন ক্যাটায়ন গঠন করে আমি ব্যাখ্যা করতে পারছি আশা করি। অ্যাকচুয়ালি আরেকটা ব্যাখ্যা অ্যাড করা যায়, সেটা হলো এই যে ব্যাখ্যাটা অ্যাড করতে চাইতেছে ওইটা এর মধ্যেই পড়া যায়, যে যেহেতু ধাতুসমূহ পর্যায় সারণীর বাম দিকে থাকে, ফলে এদের আয়নীকরণ শক্তি কম হয়, ইলেকট্রন শক্তিও বেশি কম হয়, আবার আকার কিন্তু বড় হয় না। তো আকার বড় হইলে কি হয়, আরেকটা পয়েন্ট অ্যাড করে দেই, আকার বড় হইলে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি শক্তি, মানে কক্ষপথের ইলেকট্রন এর প্রতি আকর্ষণ, যত আকার বাড়লে কি ইলেকট্রনটা দূরে সরে যায়, দূরে সরে গেলে কি হয়, আকর্ষণ হ্রাস পায়। হ্যাঁ, যত আকর্ষণ হ্রাস পাবে তত কি হবে, আই কমবে, ইলেকট্রন অ্যাফিনিটিও কমবে। তো মেইনলি এই আকার কমার কারণে ইলেকট্রন শক্তিও কমে, আয়নীকরণ শক্তিও কমে, দুইটা উল্টা বললাম। তো এই কারণে আসলে ওই যে কি বলে ক্যাটায়ন গঠন করে। তো আকারের পয়েন্টটা আসলে এই দুইটার মধ্যেই কভার হয়ে গেছে। ঠিক আছে, তারপর যদি কেউ উল্লেখ করে দিতে চাও দিতে পারো, শেষ কক্ষপথে ইলেকট্রন প্রতি আকর্ষণ কমে, ফলে অল্প শক্তি প্রয়োগ করে ইলেকট্রন অপসারণ করা যায়। ঠিক আছে, একটু সুন্দর করে লেখো, আমি কিন্তু শর্টে লিখছি, সামারি করে তোমরা একটু ভালো করে লিখবা। হ্যাঁ, এখন কথা হলো নেক্সটে যাই আমরা। এখন দেখবো আমরা অ্যানায়ন। অ্যানায়ন কি, কোনো পরমাণু, আচ্ছা আমি একটু চেক করি আমার রেকর্ডিংটা অন আছে কিনা। হ্যাঁ আছে, বারবার চেক করতেছি, সরি। তো কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, কি লিখছিলাম ওইখানে সংজ্ঞাটা, ধনাত্মক আয়নে পরিণত হয় লিখছি। আচ্ছা, আসলে এইভাবে লেখা উচিত না, ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুতে। এবার ঠিক আছে। আর এখানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুতে পরিণত হয়, তবে তাকে অ্যানায়ন বলে। ঠিক আছে, ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুতে পরিণত হয়। যেমন আমি উদাহরণ দিলে ক্লোরিনের উদাহরণ দিতে পারি, 17, এটার হয় হলো নিয়ন 3s2 3p5। দেখো অষ্টক পূরণের জন্য জাস্ট একটা ইলেকট্রন দরকার। তো কি করে ক্লোরিন, একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- পরিণত হয়। আরেকটা উদাহরণ দিতে পারি ফ্লোরিনের, এটা হয় হলো হিলিয়ামের সাথে 2s2 2p5 থাকে। এও দেখো একটা ইলেকট্রন গ্রহণ করলে, আচ্ছা ফ্লোরিন দিলাম উদাহরণ, সমস্যা নাই। ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে F- পরিণত হয়। ধরো আমি অক্সিজেন দিয়ে উদাহরণ দিই, অক্সিজেন 8, এ হয় কি হিলিয়ামের সাথে 2s2 2p4 থাকে। দেখো দুইটা ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক পূরণ হয়ে যাচ্ছে, তাহলে ও কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও 2- হয়। ঠিক আছে, এই যে Cl- F- O2- এগুলা হলো অ্যানায়ন।
বুঝাইতে পারছি? এগুলো হলো অ্যানায়ন, ঋণাত্মক চার্জ দেখতেছো। আর যদি আমি ভেঙে ভেঙে বুঝাইতে চাই, দেখো ক্লোরিন মানে কি, 17টা প্রোটন ছিল, 17টা ইলেকট্রন ছিল। তুমি একটা ইলেকট্রন আরো অ্যাড করতেছো, তাইলে এখন কি হইতেছে, 17টা প্রোটন 18টা ইলেকট্রন, মানে কি একটা ইলেকট্রন বাড়তেছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই দেখো নেগেটিভ। বুঝাইতে পারছি? তৃতীয় অধ্যায়ের পড়া এগুলো, এগুলো বেশি কঠিন কিছু না। এখন পড়া হলো, আর নেক্সট কোয়েশ্চেন আমার, অধাতু সমূহ কেন অ্যানায়ন গঠন করে? কারণ সেমই হবে। দেখো অধাতু সমূহ সাধারণত পর্যায় সারণীর ডান দিকে থাকে। তো ডান দিকে কি হয়, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ফলে আইই বাড়ে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, আকার কমে। আকার কমার কারণে কি হয়, শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ এটা বেড়ে যায়, ফলে কি হয়, আয়নীকরণ শক্তিটা বেড়ে যায়, মানে ফলে সহজে ইলেকট্রন অপসারণ করা যায় না। এই দিলে একটা ব্যাখ্যা। তারপরে বললা আয়নীকরণ শক্তিও বাড়ে। আয়নীকরণ শক্তি বাড়ার কারণে কি হয়, আয়নীকরণ শক্তি বাড়ার কারণে তো মূলত একটি ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়। একটি ইলেকট্রন অপসারণে, এটা একটু আগে বলছি, অপসারণে বেশি শক্তি লাগে। আর ইলেকট্রন অ্যাফিনিটি বাড়া মানে কি বলতো, এই যে একটু আগে কিন্তু বলছি, সহজে ইলেকট্রন গ্রহণ করে, সহজে ইলেকট্রন গ্রহণ করে। বুঝতেছো? তাহলে তিনটা কারণের, এই সকল কারণেই, এই তিনটা কারণের জন্যই অধাতু সমূহ সাধারণত অ্যানায়ন গঠন করে। অধাতু সমূহ সাধারণত অ্যানায়ন গঠন করে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওইখানে আর কি লিখছিলাম, ওইখানে সামারিটা এক লাইন লিখছিলাম, ওটা এখানে লেখা দিছি যে অপসারণে বেশি শক্তি লাগে আর সহজে গ্রহণ করতে পারে, তো এই কারণেই কি আনায়ন গ্রহণ করতে পারে, এটা আরো শর্টে লিখছি সামারিটা। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারলে চলো এখন আমরা কয়েকটা আয়নিক বন্ধন গঠন দেখব। হ্যাঁ, তো আমরা আয়নিক বন্ধন গঠন করব, বুঝছো, দুই ভাবে। একটা হইল ওই যে কি বলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, যে ওই যে আয়ন গঠনে যে যেগুলা যে দেখাইলাম, এই যে এইভাবে, এই যে কি বলে, এই যে এই প্রসেসে সিএল মাইনাস থেকে একটা ইলেকট্রন প্লাস করে ওইভাবে ওইভাবে, আরেকটা দেখবো ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে, তো চলো দুইভাবেই দেখি। প্রথমটা দিছে কি NaCl। তো বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলে তুমি আগে ইলেকট্রন বিন্যাসটা করে নিবা। 1s2 2s2 2p6 3s1। হ্যাঁ, আর ক্লোরিন কি হবে, 17 1s2 2s2 2p6 3s2 3p5। তারপরে তুমি লিখবা অষ্টক পূরণের জন্য, দেখো Na+ যদি একটা ছেড়ে দেয় তাহলে অষ্টক পূরণ হয়ে যাবে নাকি। ও এখানে আরেকটা করে পয়েন্ট অ্যাড করে দিতে পারো, ত্যাগ করলে এর অষ্টক পূরণ করা, সরি, অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক পূরণ করা সহজতর, এই কথাটা অ্যাড করে দিতে পারো। ইলেকট্রন গ্রহণ করলে অক্টেট ফিল আপ ইজি। আর ওর জন্য কি, ইলেকট্রন ত্যাগ করলে অক্টেট ফিল আপ ইজি। ইলেকট্রন ত্যাগে অক্টেট ফিল আপ
ইজি, এগুলা পয়েন্ট অ্যাড করে দিতে পারো, না দিলেও সমস্যা নাই, মেইন কারণগুলো ওইগুলাই এগুলা আর কি। সাইড অষ্টক পূরণের জন্য সোডিয়াম কি করবে, একটি ইলেকট্রন, এই ব্যাখ্যাটা লিখতে হয় তাই লিখে দিচ্ছি, পরেরগুলোতে লিখবো না, না কয়েকটাতে লিখতে হবে, ত্যাগ করে Na প্লাস আয়নে পরিণত হয়। Na প্লাস আয়ন মানে সোডিয়াম ক্যাটায়ন, পরিণত হয়। ত্যাগকৃত ইলেকট্রনটি Cl পরমাণু গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হয়। এই Na প্লাস ও Cl মাইনাস আয়নের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। আয়নিক বন্ধন গঠিত হয়। এবার ওই ব্যাখ্যাটা করার চেষ্টা করি। সোডিয়াম কয়টা ইলেকট্রন ছাড়বে, একটা, তাহলে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন ছাড়লে একটা পজিটিভ চার্জ হয়। হ্যাঁ, এখন তুমি যে ইলেকট্রনটা ছাড়লা ওইটা কাকে দিবা, ক্লোরিনকে দিবা। ক্লোরিনকে দিলে কি হবে, ক্লোরিন মাইনাস, দেখো একটা ইলেকট্রন এই পাশে একটা ইলেকট্রন এই পাশে, তাহলে ইলেকট্রন ইলেকট্রন কাটা হয়ে যাবে। তুমি তার একটু ভাবো, তো এইটাকে এই পাশে আনলে মাইনাস 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 প্লাসে জিরো হয়ে যায়। তো এটা আসলে যোগ করতেছি আমরা, তাহলে Na প্লাস Cl যোগ করে আমরা কি পাচ্ছিলাম, Na প্লাস Cl মাইনাস, প্রথমে এইভাবে লিখবা, এটাকে লেখা যায় বা NaCl। এটা তো বুঝলাম আমি লেখার মাধ্যমে আর কি, মানে সমীকরণের সাহায্যে। এখন ধরো তোমাকে আমি ডায়াগ্রাম আঁকায় বুঝাবো, তো ডায়াগ্রামে ঠিক চিত্রগুলা চায় আর কি, তো এই কারণে দেখো সোডিয়াম পরমাণু যদি আমি আঁকি, কোন কালার দিব, এই কালারই দিই, সমস্যা নেই। এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। ক্লোরিনেও তো তিনটা শক্তি স্তর থাকবে, তাহলে আঁকায় আনি নাকি। এখন দেখো এটার কালারটা অন্য কিছু দেই, নীল দেই, দিলাম। তো এটা হলো আমার কি সোডিয়াম পরমাণু, এটা হলো ক্লোরিন পরমাণু। সোডিয়াম পরমাণু, ক্লোরিন পরমাণু, এদের কি করতেছি আমি, যোগ করতেছি। সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন আঁকাই। সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা ছিল, দুইটা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ছিল, গুণ 2n স্কয়ার পদ্ধতিতে আটটা। আটটা ইলেকট্রন দিলাম। দাঁড়াও আমি এঁকে দিচ্ছি, আটটা ইলেকট্রন দিলাম। এইখানে কয়টা ইলেকট্রন ছিল, একটা, দেই একটা। হ্যাঁ, এখন ক্লোরিনেরটা আঁকাবো। ক্লোরিনে ছিল এইখানে দুইটা, এখানে ছিল আটটা। দাঁড়াও দিচ্ছি, একটু স্লো যাচ্ছি, তোমাদেরও এভাবে সুন্দর করে আঁকাতে হবে। এইখানে একটা বেজর থাকবে, আর কি একটা বেজর থাকবে কেন, ক্লোরিনের যোজনী এক, আমরা জানি অযুগ্ম ইলেকট্রন যত যোজনী তত, তাই না। তো ওইভাবেও বলা যায় আসলে একটা বেজর থাকবে, তো আর বাকি তিনটা কি জোড়া জোড়া থাকবে নাকি। আচ্ছা, এখন কি হয়েছে বলো তো, সুন্দর করে আমাদের সোডিয়ামটা এই যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন আমাদের ক্লোরিনকে দিয়ে দিছে, এভাবে অ্যারো দিয়ে দেখাইতে হবে। তো দেখানোর পরে তুমি নিচে যদি এইভাবে আমার মতো করে রাখো, নিচে আর একটা সুন্দর করে অ্যারো দিবা, এইভাবে এইভাবে একটা অ্যারো দিবা। আর যদি সাইড বাই সাইড আঁকাইতে পারো আরো ভালো, ঠিক আছে। তো জায়গায় কুলাইতেছে না, আচ্ছা যাই হোক, ওই পৃষ্ঠায় যাওয়া লাগতো। আচ্ছা যাক, সমস্যা নেই, আমি একটু ছোট করে দিচ্ছি সবকিছু। হ্যাঁ দেখো, এখন তাহলে আমার কি হয়েছে, সোডিয়ামটা কি হয়েছে, একটা ইলেকট্রন কিন্তু ছেড়ে দিছে না,
তো একটা ইলেকট্রন ছেড়ে দিলে এর শক্তি স্তর থাকবে কয়টা বলো তো? একটা ইলেকট্রন ছেড়ে দিলে দেখো আমি যদি নেই, আচ্ছা প্লাসটা তো সরে যাবে, হ্যাঁ আচ্ছা দাঁড়াও আমি আবার আঁকাই নতুন করে। দেখো এখন আমি সোডিয়াম আঁকাবো আবার। একটা ইলেকট্রন ছেড়ে দিলে আচ্ছা না আঁকাইলে পরে তো সমান হবে না, একটু ওয়েট করো, তারাও আমি সমান করে নেই। হ্যাঁ দেখো এরোটা চলে যাবে, এরোটা লাগবে না। দেখো একটা ইলেকট্রন ছেড়ে দিলে একটা কক্ষপথ কমে যাবে না, এর কমে যাবে না? তাহলে এটা মুছে দিই। হ্যাঁ তাহলে এখন দেখো একটা কক্ষপথ কমে যাওয়ার কারণে এর ভিতরে একটা প্লাস চার্জের সঞ্চার হয়েছে না? তো এই প্লাস চার্জের সঞ্চার হওয়াটাকে আমি যেভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাবো, এভাবে একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে এইখানে একটা লিখবো প্লাস, ঠিক আছে? এখানে সোডিয়াম মুইসা দিই। আর ক্লোরিন কি হবে? একটা ইলেকট্রন নিচে ক্লোরিন, তো ক্লোরিনটাকে আমি আনি যদি, একটা ইলেকট্রন নিলে কি হবে? আরো একটা ইলেকট্রন আসছে, এই যে যে ইলেকট্রনটা ছিল এটা এখানে আসছে, তাহলে দেখো আরেকটা ইলেকট্রন এখানে দিতে হবে আমাকে। একটা ইলেকট্রন নেওয়ার ফলে এর কি হয়েছে? এটা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়েছে না? নিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে একটা নেগেটিভ চার্জ দেখাবো। বুঝাইতে পারছি কেমনে দেখাইতে হয়? এই যে এইভাবে সুন্দর করে। এখন দেখো তো এরকম একটা কোয়েশ্চেন তোমাকে করতে পারে যে সোডিয়াম ক্লোরাইড গঠনের সময় সোডিয়াম কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করে? দেখো এখানে ইলেকট্রন আছে কয়টা? 10টা। তাহলে কি সোডিয়াম অর্জন করছে নিয়নের, ক্লোরিন অর্জন করছে কার? আর্গনেরটা। তাহলে এরকম কোয়েশ্চেন কিন্তু করতে পারে, ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনটা অ্যাড করে দিই, সাদা কালি দিয়ে দেখি। NaCl গঠনের সময় সোডিয়াম কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করে? অ্যান্সার ইজ নিয়ন। ক্লোরিন করে কারটা? ক্লোরিন করে কারটা বলো তো? ক্লোরিন করে আর্গনেরটা। সোডিয়ামের জায়গায় এখন জাস্ট ক্লোরিন দিয়ে দিই। ক্লোরিন কারটা করে আর্গনেরটা, ঠিক আছে? দুইটা কোয়েশ্চেন ছিল। এখন চলো আরেকটা দেখবো, MgCl2। এখন না আমি এই যে ব্যাখ্যাটা আর লিখবো না, মুখে বইলা দিব। হ্যাঁ তো দেখো ইলেকট্রন বিন্যাস করে আমরা জাস্ট ডায়াগ্রাম আঁকাতে চলে যাব। দেখো Mg ম্যাগনেসিয়াম 12 ইলেকট্রন বিন্যাস করলে নিয়ন 3s2। তুমি পুরাটা কইরো, বুঝছো? আর কি আছে? Cl হলো 17 করলে নিয়ন 3s2 3p5। ভালো কথা, 3s2 3p5। এখন এখন বুঝো 3s2 3p5। তা দেখো ম্যাগনেসিয়ামের পক্ষে দুইটা ইলেকট্রন ত্যাগ করা সম্ভব, তা ম্যাগনেসিয়াম তো যোজনী দুইটা ইলেকট্রনই ত্যাগ করবে নর্মালি। তো Mg2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, কিন্তু ক্লোরিন এর পক্ষে তো একটা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব, তাই না? আমরা তো জানি ক্লোরিনের পক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব, তাইলেই তো অষ্টক পূরণ হয়ে যাচ্ছে, তাই না? তো তোমাকে বর্ণনা আমি একটু পরে বলি, সমস্যা নেই। দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হচ্ছে, কিন্তু এখানে আছে দুইটা ইলেকট্রন, তাহলে ও ছাড়লো দুইটা, নিল একটা ইলেকট্রন সিস্টেমকে আরো আনস্টেবল কইরা ফেলবে না? তো আসলে হয় কি, দুইটা ক্লোরিন আসে দুইটা ইলেকট্রন গ্রহণের জন্য। বুঝাইতে পারছি? যাতে ইলেকট্রনের সমতাটা রক্ষিত হয়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? Mg প্লাস 2Cl, Mg2 প্লাস একটা ডট দিবা 2Cl মাইনাস। যখন এইটাকে তুমি আণবিক সংকেত আকারে লিখবা তখন এই যে দুইটা Cl না, এই যে নিচে চলে যাবে। বুঝাইতে পারছি? আমরা তো আণবিক সংকেত একটু আগে লেখা শিখছি না? তো এটা কেমনে আসে এখন দেখা বুঝতে পারলাম MgCl2 কিভাবে হইল। বুঝতে পারছি? এখন বর্ণনাটা শোনো কিভাবে লিখবা।
লিখবা অষ্টক পূরণের জন্য ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। ঠিক আছে, একটি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হতে পারে। MgCl2 গঠনের সময় 2টি ক্লোরিন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে 2টি ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। একটি ম্যাগনেসিয়াম 2+ আয়ন এবং 2টি ক্লোরিন মাইনাস আয়ন কি বলে যুক্ত হয়ে MgCl2 গঠন করে। ঠিক আছে, বা একটি ম্যাগনেসিয়াম 2+ আয়ন এবং কি বলে একটি 2টি ক্লোরিন মাইনাস আয়নের মধ্যে যে আকর্ষণ বল, স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল, তাকে আমরা কি বলে ওই MgCl2 এর বলে থাকি, মানে কি বলে MgCl2 এর আয়নিক বন্ধন বলে থাকি। ঠিক আছে, বা এইটার মতো করে লিখতে পারো যে একটি Mg2+ এবং 2টি Cl- আয়নের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। সোজাসুজি এইভাবে লিখে দিলেও হবে। আচ্ছা, এটা চিত্রটাতে একটু বেশি জায়গা লাগবে, তাই আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। সরি, এইটা আবার এমন হয় কে, এটা মুছে দিই। এবার চিত্রটা দেখবা, হ্যাঁ, চিত্রটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। চিত্র কি হবে আমি তোমাকে বলি। আমি কক্ষপথগুলো আঁকায় নিই। হ্যাঁ, তো ম্যাগনেসিয়ামের কয়টা থাকবে? 3টা, 2টার জন্য 3টা করে থাকবে, 3টা করে আগে নিয়ে নিই। আর একটা নিতে হবে। তো এটা কার জন্য? আমার ক্লোরিনের জন্য। এখন তুমি কিন্তু দেখছোই, তোমাকে যখন এই ডায়াগ্রামের সাহায্যে বর্ণনা করতে বলবে, তুমি আগে এইভাবে বর্ণনা করে নিবা, তারপরে ডায়াগ্রাম দিয়ে আঁকাবা, বুঝছো? তুমি কিন্তু দেখতেছোই 2টা ক্লোরিন লাগতেছে, তাহলে তুমি ক্লোরিনের জন্য কয়টা নিবা? 2টা নিবা। সরি, 2টা ক্লোরিন লাগতেছে, তাই তুমি ক্লোরিনের জন্য কয়টা নিবা? 2টা নিবা। কালারগুলো চেঞ্জ করে দিই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? Mg, এটাকে ধরতেছে আমি ম্যাগনেসিয়াম, এটাকে একটা ক্লোরিন, এটাকে একটা ক্লোরিন। ঠিক আছে, ম্যাগনেসিয়ামে ইলেকট্রন কয়টা থাকে? এই যে 2টা, এই যে আরো 8টা। আমার আসলে ইলেকট্রনগুলো আঁকায় কপি করা উচিত ছিল, তাহলে এই টাইম ওয়েস্ট হইতো না। সরি, একটু বিয়ার করো। আর এখানে ছিল কয়টা? 2টা ইলেকট্রন, 2টাকে 2 জায়গায় দেখাইলাম। ক্লোরিনে কয়টা কয়টা করে ছিল? এই যে এইখানে 2টা, এই যে এইখানে 2টা, 8টা, আরো 7টা ছিল নাকি? তো এইখানে একটা দিলাম জোর, আর এইটারটা নিচে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এই যে এইভাবে দেখাবো আর কি। আরো জোরগুলো তো দিতে হবে, 1টা, 2টা, 3টা। আবার এইটাতে আঁকতে হবে, কি বিরক্তিকর বিষয়, কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু আঁকতে হবে পুরাটাই ভাবে, বিরক্তিকর ভাবেই, তাই আমি একটু কষ্ট করি তোমাদের জন্য। দেখো, এইখানে জোড়া হবে, কারণ নিচে কিন্তু একটা সিঙ্গেল দিয়ে দিছি, তাই বাকিগুলা কি দিব? জোড়ায় জোড়ায়। এখন দেখো কি হবে। ম্যাগনেসিয়ামের 2টা অযুগ্ম ইলেকট্রন আছে, একটা যাবে এই ক্লোরিনের কাছে, আরেকটা যাবে এই ক্লোরিনের কাছে। তাহলে কি হবে? যখন তুমি এইভাবে অযুগ্ম ইলেকট্রনটা দিয়ে দিবা, তখন আমার যে ম্যাগনেসিয়াম আছে, নিচে নিয়ে আসি, অ্যারো চিহ্নটা দিতে হবে একটু পরে। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নেই, পুরোটা ছোট করে এখানে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, দেখো একটা ইলেকট্রন দিয়ে দিছো, 2টা থেকে 2টা ইলেকট্রন দিয়ে দিছো, তাহলে কি হবে? কক্ষপথটা গায়েব হয়ে যাবে না? তাহলে এইটা আমার কি হচ্ছে? 2টা ইলেকট্রন দিছো, তাহলে কত চার্জ পাবা? 2+। হ্যাঁ, এখন Cl- তো তুমি 2টা পাচ্ছ নাকি? Cl- তো তুমি 2টা পাচ্ছ। আচ্ছা, দাঁড়াও সুন্দর করে নিই।
তো Cl মাইনাসের কি আরেকটা করে ইলেকট্রন আসছে নাকি? এইখানে একটা ইলেকট্রন আসছে, এটাকে একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, আবার এটার চার্জ কত হয়েছে? সুন্দর স্পেস হইতেছে না, ভাবলাম এইটুকের মধ্যে হয়ে যাবে। এর চার্জ হয়েছে -1। আরেকটা Cl মাইনাসও তো আছে, ওকেও নিয়ে আসি। মনে করো একই তো জিনিস দুইটা, তারপর আমি আলাদা করে নিয়ে দেখাই। দেখো ওর আর একটা ইলেকট্রন কোথায় পাইছিলাম আমরা? এই যে এইখানে একটা ইলেকট্রন আসছে নাকি? তো এইখানে দেখো আরেকটা মাইনাস চার্জ হয়েছে। তো তুমি কি করবা জানো? তুমি এই দুইটা মাইনাস চার্জকে এইভাবে আলাদা লিখবা না, তুমি একটু সুন্দর করে দেখানোর জন্য কি করবা, এই মাইনাস চার্জটাকে একটু সরাইয়া দিলাম আমি, এটাকে পরে আবার আনবো। হ্যাঁ, মাঝখানে এই যে 2+ চার্জটাকে রাখবা, ঠিক আছে? মাঝখানে 2+ চার্জটাকে রাখবা, আর মাইনাস চার্জ দুইটাকে দুই সাইডে রাখবা, ঠিক আছে? আর এইখানে তো একটা অ্যারো থাকবেই, এখানে একটা অ্যারো থাকবে, ঠিক আছে? তো এই গঠনটাকে বুঝছো তুমি এইভাবে দেখাইতে সুন্দর হয়, ঠিক আছে? দুই পাশে দুইটা মাইনাস, মাঝখানে একটা প্লাস। এটাকে তুমি আরেকভাবে দেখাইতে পারো, মানে ডায়াগ্রামটাকে তুমি আরেকভাবে দেখাইতে পারো। আমি কপি করে নিয়ে আসি। এইভাবে পুরাটা দেখানোর পরে দেখো তো দুইটা ক্লোরিন আসছে না? তো তুমি সরাসরি করবা কি, দেখো এই যে Mg2+ নিবা, মানে দুইটা ক্লোরিন আসছে তাই না? এই যে Mg2+ আমরা নিয়ে নিছি, Mg2+ আর ক্লোরিন কয়টা ছিল? দুইটা না? তাহলে ওইটাকেও নিয়ে যাই। ক্লোরিন কয়টা ছিল? দুইটা না? এই যে এখানে 2 লিখে দিবা, মাঝখানে একটা ডট দিয়ে দিবা, ঠিক আছে? তো অর ওইভাবেও লেখা যাবে, এইভাবেও লেখা যাবে, মানে প্রথমে ইলেকট্রন কোথায় কোথায় গেল এটা দেখানোর পরে তুমি এইভাবেও লিখতে পারবা। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? এখন চলো নেক্সটটাতে যাই। নেক্সট আমার কি আছে? Na2O। তাহলে আমি এখন Na এর ইলেকট্রন বিন্যাস করি। Na11 কি হয়? নিয়ন 3s1। অক্সিজেন কত? 8। অক্সিজেনেরটা নিয়ন দিয়ে হবে না, হিলিয়াম দিয়ে করতে হবে। হিলিয়াম 3s2, সরি 3s না, 2s2 2p4, ঠিক আছে? কেন হিলিয়াম দিয়ে নিয়ন দিয়ে হইল না? নিয়নের পারমাণবিক সংখ্যা 10, তো এটা 10-এর থেকে কম, তাই জন্য এটা 10-এর থেকে কম নিষ্ক্রিয় গ্যাস আছে হিলিয়াম, তাই হিলিয়াম দিয়ে লিখতে হইল। দেখো এ দুইটা ইলেকট্রন নিতে পারবে, একটা ইলেকট্রন ছাড়তে পারবে, তাহলে সোডিয়াম Na+ একটা ইলেকট্রন। অক্সিজেন দুইটা ইলেকট্রন নিতে পারবে, ও 2-, তাহলে সমতা করার জন্য কি করতে হবে? 2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। একটু আগে দেখাইছি, তো এখন স্পিডে গেলেও আশা করি বুঝবা। তাহলে দেখো 2Na+ অক্সিজেন হইতেছে কি 2Na+ ডট O2-, বা যখন সংকেত আকারে লিখি তখন এই যে দুইটা সাবস্ক্রিপ্ট আকারে চলে আসে, Na2O, ঠিক আছে? এটার গঠন ব্যাখ্যা করতে হবে এখন আমাকে, কারণ আমি চালাকি করবো বুঝছো, আগের পৃষ্ঠায় তো সোডিয়াম আঁকাইছি, তো সোডিয়ামগুলোকে নিয়ে আসবো এখন আমি, অক্সিজেনটা খালি নতুন আঁকাইতে হবে। আচ্ছা দেখো সোডিয়াম কোথায় জানি আঁকাইলাম, হ্যাঁ এই যে সোডিয়াম আঁকাইছি। কি করতেছি, সরি। দেখো সোডিয়াম নিছি, সোডিয়ামের সাথে আমি কাকে নিব? অক্সিজেনকে নিব নাকি?
অক্সিজেনের তো এই কি বলে থাকবে দুইটা, কক্ষপথ থাকবে দুইটা, কোনো প্যারা নেই। দেখো প্রথম কক্ষপথে দুইটা ছিল ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টা হয়েছে? 6টা, নাকি? 6টা ইলেকট্রন হয়েছে। 6টার ভিতরে দুইটাকে তুমি বেজোড় দেখাবা। কেন দুইটাকে বেজোড় দেখাবা? কারণ যোজনী হইতেছে কত? 2। তো দেখো এখন কিন্তু সোডিয়াম আরেকটা লাগবে আমার, আরেকটা লাগবে না, কারণ দেখো 2 সোডিয়াম। ঠিক আছে, তাহলে আরেকটা সোডিয়ামকে নিয়ে আসি আমরা, এই পাশে দিয়ে দিই। হ্যাঁ, আগের বার দুইটা একসাথে দিছিলাম, এবার এইভাবে দিই, এভাবে দিলে আরো সুন্দর দেখাবে। দেখো এই ইলেকট্রনটা কোথায় গেল? এই দিকে। আর আরেকটা ইলেকট্রনটা তুমি একটু চালাকি করবা, চালাকি করে ওই ইলেকট্রনটাকে দিবা নিচের দিকে। নিচের দিকে দিলে ওই ইলেকট্রনটা যাবে কোন দিকে? এই দিকে। এটা কি আমার অক্সিজেন, তাই না? এখন অ্যারো দেই, দেখো তো কি হবে। সোডিয়ামকে নিয়ে আসবো, আরে সরি, কয়টা সোডিয়াম থাকবে? আমি একবারে ডিরেক্ট শর্টে লিখবো। হ্যাঁ, দেখো একটা ইলেকট্রন কিন্তু চলে গেছে দুইটার থেকেই, তাহলে এই লাস্টেরটা থাকবে না, তাহলে ওইটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কয়টা সোডিয়াম প্লাস ছিল? দুইটা। ও, আমার ডায়াগ্রাম আঁকায় ব্যাখ্যা করতে হলে কিন্তু তোমাকে এই যেভাবে আগে কইরা নিতে হবে, এভাবে ব্যাখ্যাটা কইরা নিয়ে তারপরে ডায়াগ্রাম আঁকাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মাথায় রাখবে এগুলো। তারপরে এই যে এইভাবে এটাকে নিয়ে আসি, এ তো আরো দুইটা ইলেকট্রন লাভ করছে নাকি? এই যে এখানে একটা ইলেকট্রন পাইছে, এইখানে একটা ইলেকট্রন পাইছে, দেখো অষ্টক সুন্দরভাবে পূর্ণ হয়ে গেছে। তাহলে ওর কি হলো? ও হলো দুইটা ইলেকট্রন পাইছে, তাই 2-। আশা করি বুঝছি, বর্ণনাটা নিচে লেখা নিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরে যাই আমরা। পরে দেখো আসছে ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো ম্যাগনেসিয়ামের, আচ্ছা এই কালার দিয়ে লিখবো না। ম্যাগনেসিয়ামের আচ্ছা কয়টা আছে একটু দেখানি তো আমি, আরো দুইটা আছে। আচ্ছা করি করি, সমস্যা নেই। ম্যাগনেসিয়ামের যদি আমি 12 হলের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস করলে নিয়ন 3s2, অক্সিজেনের তো একটু আগেই দেখলাম 8, এটা করলে হয় হিলিয়াম 2s2 2p4। ঠিক আছে, তো দেখো এই দুইটা নিতে পারবে, এই দুইটা দিতে পারবে, ভালো। তাহলে আমার সমতা আর করা লাগবে না ওই যে সোডিয়ামের মতো যায়। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে? দুইটা ইলেকট্রন দিয়ে Mg2+ পরিণত হবে, এই যে দুইটা ইলেকট্রন। আর অক্সিজেন কি করবে? দুইটা ইলেকট্রন নিবে, নিয়ে অক্সিজেন 2- পরিণত হবে। দেখো Mg+ ও ম্যাগনেসিয়াম 2+, অক্সিজেন 2-। এই দুইটা প্লাস চার্জ, দুইটা মাইনাস চার্জ পরস্পরকে নাকচ করে দিবে, তাই MgO হয়ে যাবে। বুঝতে পারছি? ঠিক আছে, বর্ণনাটা শোনা মানে বর্ণনাটা নিজেই লিখতে পারবে, এটা সমস্যা নেই। একটা বললে বাকিগুলো নিজেই লেখা যায় আসলে। ঠিক আছে, তারপরে যদি স্ট্রাগল করো আমাকে বইলো। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আবার আমার ম্যাগনেসিয়াম আর অক্সিজেনকে নিয়ে আসি। ম্যাগনেসিয়াম তো একবার আঁকাইছি সম্ভবত, হ্যাঁ আঁকানো হয়েছে একবার ম্যাগনেসিয়াম। এই যে আমার ম্যাগনেসিয়াম, এই যে আমার ম্যাগনেসিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দিতে হবে, তাহলে দুইটা আলাদা রাখছি, সমস্যা নাই। অক্সিজেন তো দুইটা নিবে, তাহলে আমার অক্সিজেনকে নিয়ে আসি আমি। তো এখানে কি দিব? প্লাস দিব। কোনটা? ম্যাগনেসিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা অক্সিজেন। ঠিক আছে, তো একটা ইলেকট্রন যাবে এর কাছে, আর একটা ইলেকট্রন যাবে এর কাছে, তাহলে এরা পরিণত হবে কিসে? সাইডে জায়গা আছে, এখানে সাইডে লেখা যাবে আশা করি। এই যে পুরাটাকে যদি একটু বামে সরিয়ে দিই, তাহলে একটু সাইডে লেখা যাবে। দেখো ম্যাগনেসিয়ামের এই দুইটা ইলেকট্রনে চলে গেছে, তাহলে ওই কার মতো হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? তো এটাই নিয়ে যাই আমি।
এটা আমার ম্যাগনেসিয়াম 2+, 2+, এটা কিন্তু ম্যাগনেসিয়াম 2+, হ্যাঁ 2+, আর অক্সিজেনটা কি হয়েছে 2- হয়েছে। তো অক্সিজেনটাকে নিয়ে যাই আমি, আহারে কি করলাম, জায়গা শর্ট পড়েই গেল, দাঁড়াও একটু সরাইয়া দিই। হ্যাঁ এখন লেখা যাবে আশা করি। এইখানে কি হচ্ছে অক্সিজেন, তোমরা এত ঘিজিমিজি করে লিখবা না কিন্তু ভুলেও, এখানে একটা 2-, একটু মাঝখানে ফাঁকা দিয়ে সুন্দর করে একটা ডট দিবা, মাঝ ডট না দিলেও হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে 2+, 2- একসাথে লেখা মানেই বন্ধন গঠন হয়েছে, ঠিক আছে একটু ফাঁকা করে লিখবা। হ্যাঁ বুঝাইতে পারছি আশা করি, সহজ ছিল এটা ডায়াগ্রামগুলা। এবার আসতেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমি এইটা একটু নিজে ট্রাই করবা আগে, হ্যাঁ সবগুলো একটু নিজে একবার করে ট্রাই করে নিবা প্রথম দুইটা দেখানোর পরে, তারপরে আমি যা যা করতেছি দেখো। দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, নিয়ন 1s2, সরি 1 কে বলতেছি 3s1 3p1। তো অ্যালুমিনিয়ামের যোজনী 3, 3টে ইলেকট্রনই ছেড়ে দেয় এটা এ, বুঝছো 3টে ইলেকট্রনই ছেড়ে দিবে। আর ছিল সিএল কত 17, এর হয় হলো নিয়ন 3s2 3p5। তো অ্যালুমিনিয়াম কি করে, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3+-এ পরিণত হয়, আর একটা ক্লোরিন পরমাণু কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়, কিন্তু ইলেকট্রন ছাড়ছে 3টা, তাই আমি 3 দিয়ে সবগুলাকে গুণ দিয়ে দিব। তাহলে কি হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস 3 ক্লোরিন হয় কি Al3+ ডট 3Cl-, আর যখন সংকেত আকারে লিখি AlCl3। বুঝতে পারছি, বুঝতে পারছি না? আচ্ছা এবার এটার জন্য আমরা ডায়াগ্রামটা আঁকা দেখবো। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ তো অ্যালুমিনিয়াম আঁকাইতে হবে, অ্যালুমিনিয়ামের তো অনেকটা এইরকমই হবে। তো অ্যালুমিনিয়াম কারণ কি 13টা, এখানে জাস্ট একটা ইলেকট্রন বাড়বে নাকি, আরে কি করলাম, তো একটা নিয়ে যাই আমি, আমার অ্যালুমিনিয়ামকে নিয়ে গেলাম, ঠিক আছে। আর কি নিতে হবে আমাকে, একটা ক্লোরিন নিতে হবে, ক্লোরিনও তো আগে আঁকাইছি, চলো ক্লোরিন নিয়ে আসি একটা। কোথায় ক্লোরিন, এই যে ক্লোরিন আছে, তো একটা ক্লোরিনকে নিয়ে যাই সুন্দর করে কপি করে। আমি তো কপি করে আঁকাইতেছি, তুমি তো কপি করতে পারবে না, তোমাকে কষ্ট কইরা কইরা আঁকাইতে হবে। এখন ক্লোরিন লাগবে কয়টা, 3টা, আরো 2টা নিই, ঠিক আছে আরো 2টা নিলাম। ওই 2টা ইলেকট্রন আমার সইরা গেছে, ঠিক আছে 2টাকে একটু মুছে দিই। আরো 2টা ক্লোরিন নিচ্ছি, ঠিক আছে। তো অ্যালুমিনিয়ামে তো আর একটা ইলেকট্রন আছে, এইটাকে একটু ঘুরাইয়া দিই, একটু ঘুরে উপরের দিকে দিই, দেখো তাহলে একটা কাছাকাছি এসে পড়ে। আর একটা এইখান থেকে গেল, আর একটা ইলেকট্রন মনে করো আমি দিলাম, এই ইলেকট্রনটা এখান থেকে মুছে দিই, একটা ইলেকট্রন এইখানে দিই, আর একটা ইলেকট্রন মনে করো আমি দিলাম এইখানে ইলেকট্রন, তো কি হবে একটা এইখানে যাবে, একটা এইখানে যাবে, আর একটা এইখানে যাবে। তো এইগুলা তুমি একটু সাইড বাই সাইড আঁকাইলে ভালো হয়, একটু ছোট ছোট কইরা। তারপরে তোমার হবে কি, এখান থেকে 3টে ইলেকট্রনই চলে গেছে, তাহলে কিরকম পাবো, নিয়নের মতো একটা ফিগার পাবো নাকি, নিয়নের মতো একটা ফিগার পাবো। তো নিয়নের মতো ফিগারটা আনি, 3টে ইলেকট্রন গেছে, তাহলে 3+ হবে নাকি, 3+, এটাকে একটু নিচে নিতে হবে আমি বুঝতে পারতেছি।
নাহলে ক্লোরিন লেখার জায়গা হবে না, তোমরা মনে করো অ্যারোটার পাশে লিখছি আমি। হ্যাঁ, আচ্ছা, তো ক্লোরিন কি হয়েছে? ক্লোরিনের তো কেমন হয় আমার জানাই আছে, এই যেমন হয়, এই যে ক্লোরিন নিয়ে নিলাম আমি। আরে কি করতেছি, কোথায় ক্লোরিন নেব জানি, এই যে এখানে। হ্যাঁ, এখন ওই যে একটা কোয়েশ্চেন কিন্তু আমি জাস্ট প্রথমে করে রাইখা দিছিলাম, এখানে 3টা ক্লোরিন আছে না, তাহলে 3Cl মাইনাস। একটা কোয়েশ্চেন প্রথমবারেই করছিলাম যে NaCl গঠনের সময় সোডিয়াম কোন পরমাণু, এই কোয়েশ্চেনগুলো কিন্তু সবগুলোর জন্যই ভ্যালিড। যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠনের সময় ম্যাগনেসিয়াম কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করে, নিয়নের। ক্লোরিন কোনটার, ক্লোরিন করে আর্গনেটটা। তারপরে এই কোয়েশ্চেনগুলো সবগুলোর জন্য লেখা নিও, সোডিয়াম অক্সাইড গঠনের সময় কোনটা কার, সোডিয়াম অক্সাইড গঠনের সময় সোডিয়াম নিয়নের, অক্সিজেনও নিয়নেরটা। ম্যাগনেসিয়াম অক্সাইড গঠনের সময় দুইটাই নিয়নেরটা অর্জন করে নাকি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠনের সময় অ্যালুমিনিয়াম অর্জন করে নিয়নেরটা, ক্লোরিন অর্জন করে কারটা, আর্গনেরটা। এবার আমাদের আজকে লাস্ট উদাহরণ। হ্যাঁ, আজকে লাস্ট উদাহরণ Al2O3। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস তো একটু আগে করলাম, ওটাকেই নিয়ে আসি। ঠিক আছে, অক্সিজেনেরটাও করছি, এখন সব জাস্ট আমি খালি কপি পেস্ট করব, এখন আমি কিছু করব না আর। এখন অ্যালুমিনিয়াম কি করবে, 3টা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে অ্যালুমিনিয়াম Al3+ হবে 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে। অক্সিজেন কি করে, 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি হবে, O2- হবে। এখন দেখো এখানে 2টা এখানে 3টা, সমতা করব কেমনে, আগেরগুলো তো সহজ হচ্ছিল, একটা দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছিল। এখন তুমি কি করবা, এই 2কে এই অ্যালুমিনিয়ামের সাথে গুণ করো, তাহলে 2 অ্যালুমিনিয়াম 2Al3+, 6 ইলেকট্রন। আর এই অ্যালুমিনিয়ামে কত ছিল, 3 না, 3কে অক্সিজেন দিয়ে গুণ করো, এখানে আসবে 6, এখানে 3, এইখানে আসতেছে 6, এখানে আসতেছে 3। এখন দেখো কি হচ্ছে, তাহলে 2 অ্যালুমিনিয়াম 3 অক্সিজেন 2Al3+ ডট 3O2-, বা 2টা অ্যালুমিনিয়াম Al2, 3টা অক্সাইড O3। বুঝতে পারছি, এটার গঠন আঁকবো এখন আমরা, মানে ডায়াগ্রামটা আঁকবো। চলো এটার ডায়াগ্রামটা আঁকবো, একটু দাঁড়াও, এটার জন্য অনেক জায়গা লাগবে। তো অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস তো আমরা করছি, ওটা নিয়ে যাই। হ্যাং দিচ্ছে কেন, এই মোমেন্টে হ্যাং দিস না ভাই। হ্যাঁ নিছি, দেখো অ্যালুমিনিয়ামকে আমরা নিয়ে নিছি। এই ইলেকট্রনটা এখানে একটু একা একা ফিল করতেছে, একে আমি এইখানে দিই। ঠিক আছে, এখন আমার অক্সিজেন নিতে হবে, অ্যালুমিনিয়ামও তো নিতে হবে 2টা না। আচ্ছা, আর একটা অ্যালুমিনিয়াম নিয়ে আসলাম, এখন 3টা অক্সিজেন আনতে হবে। অক্সিজেন কই, অক্সিজেন অক্সিজেন তো সামনে ছিল, সরি, এই যে অক্সিজেন, নিয়ে যাই একে। 3টা অক্সিজেন, এই যে একটা, তোমরা কিন্তু পাশাপাশি একাবা, বুঝছো, আমার তো পাশাপাশি একানোর জায়গা নাই, তাই আমি উপর নিচ করে নিতেছি। ঠিক আছে, সবগুলার মাঝখানে মাঝখানে প্লাস দিবা, এখানে একটা প্লাস। হ্যাঁ, এখন আমি দেখো একটা অ্যারো দিয়ে দিই, কি হবে,
অ্যালুমিনিয়ামের দুইটাই কি, এ দেখো একটা ইলেকট্রন একে দিচ্ছে, একে দিচ্ছে, আর একটা ইলেকট্রন ধরো একে দিল, ঠিক আছে। আর এইটার একটা ইলেকট্রন একে দিচ্ছে, এটা কারে দেওয়া যায়, এটা মনে করো এইখানে দিলাম, আর এটার একটা ইলেকট্রন বাদ রইছে, সেটা দেয় মনে করো এরে দিল। তো যে যেমনে দিতেছে দেখ, সমস্যা নেই, তো অ্যারো দিয়ে দেখাইতে হয় আর কি, ঠিক আছে। তো এই যে অ্যারোটা সুন্দর করে দেই। তাহলে কি কি হচ্ছে আমার দেখো তো, অ্যালুমিনিয়ামের কি, এই যে অ্যালুমিনিয়াম এরকম স্ট্রাকচার লাভ করতেছে আবার, তো নিয়ে যাই। দাঁড়াও, ব্র্যাকেটের মাথা উইড়া গেছে। কয়টা অ্যালুমিনিয়াম, দুইটা। আর অক্সিজেন কেমন স্ট্রাকচার লাভ করতেছে, হেই এখানে কত বড় একটা ভুল করে ফেলছে, হাই 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 হাই, এখানে দুইটা করে ইলেকট্রন দিতে হবে, তো জোর বানাই না, স্টক পূরণ করি নাই, তোমরা একটু চেক করলে পরে ধরা পড়তো ভুলটা, যদিও এইখানে পূরণ আছে, তো এইটা নিয়ে যাই নাকি। কয়টা O2 মাইনাস আছে, তিনটা। সরি, অন্য কালার দিয়ে লিখি, তিনটা হয়ে গেল, টু এভাবে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছি। দেখো এটা কিন্তু একটু কঠিন ছিল, এটা সবার লাস্টের এক্সাম্পল ছিল আজকে, তো পরীক্ষা সহজগুলো আসে বুঝছো। তো আমরা প্র্যাকটিস করবো এগুলো, মানে ডায়াগ্রাম আঁকাটা আর এইভাবে লেখাটাও, বর্ণনা লেখাটাও প্র্যাকটিস করব, কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করলে আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো আজকের ক্লাস এইখানেই শেষ, আমরা আয়নিক বন্ধনের বেসিক পড়ে ফেলছি। হ্যাঁ, তাহলে গুড বাই।